তো গাইস, এই গল্পটা হলো টোমো-চ্যান আর জুনিচিরো নামের দুইজন বেস্ট ফ্রেন্ডকে নিয়ে, যারা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। কিন্তু এতটা সময় একসাথে কাটানোর পর জুনিচিরো টোমোকে এখনো একটা ছেলের মতোই দেখে। তাহলে কি জুনিচিরো কখনো টোমো-চ্যানের আসল অনুভূতিগুলো বুঝতে পারবে? গল্পের শুরুতেই দেখি টোমো সাহস করে জুনকে তার মনের কথা বলে দেয়। কিন্তু ভাই, এই বলদটা করল কি? সে টোমোর ইমোশন না বুঝে একদম ক্যাজুয়ালি বলে দিল, আরে আমিও তোকে ভালোবাসি রে ভাই। পরের দিন যখন তারা স্কুলে যাচ্ছিল, টোমোর কাছে ব্যাপারটা বেশ অস্বস্তিকর লাগছিল। কিন্তু আমাদের হিরো তো আস্ত একটা গাধা। সে টোমোর এই টেনশন না বুঝে হুট করে তার পেছনে একটা চর বসিয়ে দিল। রাগে অপমানে টোমো ওই গাধাটার পাঁজরে এক ঘুষি বসিয়ে দিল। স্কুলে গিয়ে টোমো তার আরেক বেস্টি মিসুজুর কাছে কান্নাকাটি শুরু করলো। কিন্তু মিসুজু তো একদম কোল্ড লেভেলের মানুষ। সে সোজা বলে দিল, যেমন কর্ম তেমন ফল। তুই ছোটবেলা থেকে ওর সাথে মারামারি আর গেম খেলে বড় হয়েছিস, এখনও তোকে মেয়ে ভাববে কোত্থেকে? তবে মিসুজু মেয়েটা ভালো। সে টোমোকে বুদ্ধি দিল তার কথা বলার স্টাইল পাল্টাতে। টোমো তখন চেষ্টা করল একদম সফটলি কথা বলতে। জুন তাকে দেখে জিজ্ঞেস করল সে কি কোনো নতুন কার্টুনের ভয়েস দেওয়ার প্র্যাকটিস করছে কিনা। ব্যাস, লেগে গেল মারামারি। কথা কাটাকাটির এক পর্যায়ে জুন যখন টোমোর কলার ধরল, তখন দুর্ঘটনাবশত টোমোর অ্যাসেটগুলো সামনে চলে এলো। টোমো বলল কলার ছাড়তে, কিন্তু জুন তো জেদি। টোমো আর কি করে, অমনি দিল এক ঘুষি। বাসায় যাওয়ার পর টোমোর বাপ তো আরেক পিস। মেয়েকে মার খেয়ে আসতে দেখে তাকে সান্ত্বনা না দিয়ে উল্টো ঝাড়ি দিল যে কেন সে জুনের কাছে হেরে এলো। টোমো দম্বার পাত্রী না, সেও পাল্টা কথা শুনিয়ে দিল। পরের দিন জুন ক্ষমা চাইতে এলো ঠিকই, কিন্তু সাথে এক গাদা আজব লজিক। সে বলে টোমো কেন তার মুখের উপর হাত রেখেছিল, তাই সে মারতে বাধ্য হয়েছে। টোমো যখন কোনো পাত্তা দিচ্ছিল না, তখন এই গাধাটা সুরসুরি দিয়ে তাকে হাসানোর চেষ্টা করছিল। কিন্তু সিরিয়াস মুহূর্তে জুন হঠাৎ ইমোশনাল হয়ে গেল। সে বলল, প্লিজ আমাকে ইগনোর করিস না, তোকে ছাড়া আমার লাইফ বোরিং। টোমো একটু গলে গেল ঠিকই, কিন্তু পরে বুঝল এই পোলা এখনো সেই বলদ রয়ে গেছে। লাঞ্চের সময় যখন মিসুজু টোমোকে জিজ্ঞেস করল সে কেন জুনের সাথে খায় না, টোমো বলল সে চায় না ক্লাসমেটরা তাদের নিয়ে গসিপ করুক। কিন্তু মিসুজু জানত টোমোর মন একদম ফেটে যাচ্ছে জুনের সাথে সময় কাটানোর জন্য। তাই সে একটা গেম খেলল। সে জুনকে ইনভাইট করল তাদের সাথে খেতে। টোমো তো ভয়ে শেষ, কারণ মিসুজু আর জুন একে অপরকে একদম দু চোখে দেখতে পারে না। লাঞ্চ তো কোনো মতে পার হলো। জুন যখন আয়েশ করে বসেছিল, তখন টানাই নামে একটা ছেলে এসে তাকে জিজ্ঞেস করল, কিরে জুন, তুই আর টমো কি সব লিমিট ক্রস করে ফেলেছিস? আমাদের এই বলদ হিরো তো এর মানেই বোঝেনি। সে উল্টোপাল্টা এমন এক উত্তর দিল যে ওই পোলা ভাবল, বাপরে, এরা তো দিনের বেলাতেই রোমান্সে লিপ্ত। এই কথা যখন আমাদের কুটিল বুদ্ধির মিসুজুর কানে গেল, সে তিলকে তাল বানিয়ে টমোর কাছে গিয়ে নালিশ করল, দেখ, তোর এই হাবলু ক্রাশ সবাইকে বলে বেড়াচ্ছে তোরা নাকি ক্যারাটে প্র্যাকটিস করিস। এটা শুনে তো টমোর মাথায় রক্ত উঠে গেল। সে গেল জুনের হাড়গোড় গুঁড়ো করতে। এদিকে মিসুজু টানাইকে গিয়ে বুঝিয়ে দিল যে জুনের মাথায় গোবর ভরা। সে আসলে বলতে চেয়েছে টমো তার একদম খাস ব্রো। স্কুল ছুটির পর দেখা গেল বাইরে ঝুম বৃষ্টি। জুন স্কুলের গেটে দাঁড়িয়ে টমোর জন্য অপেক্ষা করছিল, কারণ ছাতাটা টমোর কাছে। সেখানে মিসুজুর সাথে দেখা। মিসুজু জিজ্ঞেস করল, আচ্ছা জুন, তুই আমাকে এত ঘৃণা করিস কেন রে? সে বলল, ছোটবেলায় আমরা যত অকাজ করতাম সেগুলোর মূলে ছিলি তুই, কিন্তু যখন মার খাওয়ার সময় আসতো তখন তুই হাওয়া হয়ে যেতিস। এরপর মিসুজু যখন তাকে খোঁচা মেরে জিজ্ঞেস করল, টমো যদি অন্য কারোর সাথে প্রেম করে তখন কি করবি? জুন কোনো কথা না বলে রাগে মিসুজুকে বৃষ্টির মধ্যে ঠেলে ফেলে দিল। টমো যখন ছাতা নিয়ে এলো, সে চেয়েছিল মিসুজুর সাথে যেতে, কিন্তু মিসুজু এক প্রকার ধাক্কা দিয়ে তাকে জুনের সাথে পাঠিয়ে দিল। বৃষ্টির মধ্যে হাঁটার সময় টমো দূরে দূরে থাকছিল, কারণ তার ভয় ছিল ক্যারাটে প্র্যাকটিসের পর তার গায়ের ঘামের গন্ধে জুন আবার না অজ্ঞান হয়ে যায়। কিন্তু আমাদের জুম্মান ভাই তো ভাই এক কাঠি সরস। সে কুকুরের মতো টমোকে শুকতে শুরু করলো আর বলল, আরে না না, তুই তো সুন্দর ঘ্রাণ দিচ্ছিস। টমো তো লজ্জায় লাল হয়ে ওখান থেকে ওসেন বোল্টের গতিতে দৌড় মারল। জুন যখন তাকে ধরল, তখন সে টমোকে বকা দিচ্ছিল কেন সে বৃষ্টিতে ভিজছে। কিন্তু হঠাৎ জুনের নজর পড়ল টমোর ভেজা শার্টের দিকে, আর সেই দৃশ্য দেখে আমাদের হিরোর নিজেরই হার্টবিট মিস হয়ে গেল। সে নিজেই এবার দৌড়ে পালালো। পরের দিন ক্যারাটে প্র্যাকটিসের পর টমো তার এক পার্টনার মিশাকির সাথে কথা বলছিল। এটা দেখে মিশাকির কিছু অন্ধ ভক্ত, মানে ওই যে ওয়ানাবি হিরোইন টাইপ কিছু মেয়ে হিংসায় জ্বলে উঠল। পরের দিন ক্লাসে মিসুজু আবার জুনের কান পড়া দিতে এলো। সে বলল, শুনেছিস টমোর নাকি এক নতুন ছেলে বন্ধু হয়েছে?
জুন প্রথমে ভাব দেখালো সে পাত্তা দিচ্ছে না, কিন্তু টমো যখন তার ডেস্ক পাশে আনলো সে থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেলল। টমো যখন মিশাকির ছবি দেখালো, জুন ওই কিউট ছেলেটাকে দেখে ভাবল এটা কোনো মেয়ে। ব্যাস, তার টেনশন এক নিমিষেই শেষ। এদিকে ওগাওয়া এর মিফুনে নামের ওই দুই মেয়ে টমোকে শাসিয়ে গেল যে স্কুলের পরে জিমের পেছনে দেখা করিস। টমো ভাবল তারা বোধহয় মারামারি করতে ডাকছে। সে বুক ফুলিয়ে বলল, আই রেডি। তার এই রূপ দেখে ওই দুই মেয়ের তো আত্মারাম খাঁচা ছাড়া। ক্লাসে ফিরে তারা যখন শুনল টমো ক্যারাটেতে প্রো আর মানুষকে হাসপাতালে পাঠিয়ে দেয়, তাদের অবস্থা তখন শোচনীয়। টমো আবার মিসুজুকে গিয়ে বলল, দুইজন মেয়ে আমাকে মারামারির চ্যালেঞ্জ দিয়েছে। মিসুজু নিজের কপালে হাত দিয়ে বলল, আরে গাধা, ওরা তোকে কথা দিয়ে রোস্ট করতে ডেকেছে, ফিজিক্যাল ফাইট না। কিন্তু টমো কি আর কারো কথা শোনে? সে জিমের পেছনে গিয়ে একদম কুংফু মাস্টারের পোজ দিয়ে দাঁড়ালো। ভয়ে কাঁপতে কাঁপতে ওই দুই মেয়ে কোনো মতে বোঝালো যে তারা আসলে মিশাকিকে পছন্দ করে। এটা শোনা মাত্রই টমোর মোড একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। সে ভাবল সে ওই দুই মেয়ের লাভ গুরু হয়ে যাবে যদি তারা তার বন্ধু হয়। এর পরের দিন যখন টোমো আর জুন বাসে করে বাড়ি ফিরছিল, টোমো একটু দূরেই দাঁড়িয়েছিল, কারণ ভাই, জুন পাশে বসলে তার হার্টবিট ডিজে মিউজিকের মতো বাজতে থাকে। কিন্তু তখনই ঘটল সেই কাণ্ড। এক বুড়ো ভাম সে টোমোকে বাজেভাবে টাচ করতে শুরু করল। টোমো প্রথমে ভেবেছিল এক ঘুষি দিয়ে বুড়োকে সাইতামার মতো মহাকাশে পাঠিয়ে দেবে, কিন্তু জুন জেনে যাবে ভেবে সে নিজেকে সামলে নিল। কিন্তু আমাদের জুন ভাই বলদ হলে কি হবে, তার নজর কিন্তু ঠিকই পড়েছে। সে জাস্ট ক্ষেপে লাল হয়ে গেল। ভাগ্য ভালো যে সে বুড়োর মুখমণ্ডল রিডিজাইন না করে সরাসরি পুলিশের হাতে তুলে দিল। এরপর হাঁটার সময় জুন হঠাৎ গম্ভীর হয়ে বলল, তোর না আর ছোট স্কার্ট পরা উচিত না। পরের দিন যখন টোমো মিসুজুকে এই কাহিনী শোনালো, তখন আসল টুইস্টটা বের হয়ে এলো। টোমো যখন জুনকে জিজ্ঞেস করেছিল কেন সে স্কার্ট পরবে না, ওই গাধাটা উত্তর দিয়েছিল, তোকে তো ছোট স্কার্টে ড্রেস আপ করা বানরের মতো লাগে। রাগে টোমো ওকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছিল। কিন্তু মিসুজু তাকে ঠান্ডা করে বোঝালো, আরে পাগলি, ও তোকে ওসব বলেছে যাতে তোকে আর কেউ বাজেভাবে টাচ না করতে পারে। এটা শুনে টোমো তো তখনই মিসুজু খেয়াল করল টোমোর স্কার্টের নিচে আবার প্যান্ট পরা। সে বুদ্ধি দিল, আসল মেয়েরা স্কার্টের নিচে প্যান্ট পরে না। এমনকি মিসুজু তাকে এক্সাম্পলও দিল। টোমো ভাবল এটাই হয়তো পলিটিক্স, তাই সে তার প্যান্ট খুলে ফেলল। ছুটির পর মিসুজু গিয়ে জুনকে বলল যে টোমো তার জন্য অপেক্ষা করছে। জুন তো খুশি যে টোমোর রাগ কমেছে, কিন্তু বাইরে গিয়ে টোমোকে দেখে জুনের ব্রেন পুরা হ্যাং হয়ে গেল। টোমো তখন প্যান্ট ছাড়া, তার পা দেখে জুনের সিস্টেম ক্র্যাশ করেছে। জুন তাকাতে পারছিল না, আবার নিজেকে সামলাতেও পারছিল না। হাঁটতে হাঁটতে জুন এতটাই ডিস্ট্র্যাক্টেড ছিল যে সোজা গিয়ে একটা ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা খেল। কি হবে এখন? তাও সে কোনো কথা বলল না। বাসে ওঠার পর যখন টোমো বলল আজ অনেক ভিড়, জুনের কাছে তখন বাসের সব ছেলে মনে হচ্ছিল এক একটা হন্যে হয়ে যাওয়া শিকারী। সে তখন একদম গার্ড ডগ মোডে চলে গেল। যেই টোমোর দিকে তাকাচ্ছিল সে তাকে এমন খতরনাক লুক দিচ্ছিল যে তারা ভয়েই শেষ। বাস থেকে নামার পর জুন টোমোকে একা রেখে গটগট করে সামনে হাঁটতে লাগলো, আর টোমো কিছুই বুঝতে না পেরে তার পেছনে তাকিয়ে রইল। জুন যখন কথা না বলে হনহনিয়ে হাঁটছিল, টোমো তখন বাধ্য হয়ে তার হাত চেপে ধরল। আর ঠিক তখনই দারুণ টুইস্ট, একটা হালকা বাতাসে টোমোর স্কার্ট উড়ে গেল। ওই দৃশ্য দেখেই তার ব্রেন ওভারলোড হয়ে গেল, আর সে ওখানেই ফিট খেয়ে পড়ে গেল। টোমো তো ভয়ে শেষ। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে জুন কাচুমাচু হয়ে ক্ষমা চাইল। সে বলল আসলে টোমোকে ওইভাবে দেখে তার নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছিল, তাই সে ওরকম উল্টোপাল্টা কথা বলেছিল। পরের দিন জিম ক্লাসে মিসুজু জিজ্ঞেস করল, কিরে কাজ হয়েছে? টোমো মুখ ঝামটা দিয়ে বলল, সব বরবাদ হয়ে গেছে, আমি আর কোনোদিন ওইভাবে সাজব না। জুনের এই পাগলামি শুনে মিসুজু হেসেই খুন। এর কয়েকদিন পর টোমো আপন মনে করিডোর দিয়ে হাঁটছিল, তখন দেখা হলো মিশাকির সাথে। মিশাকির সাথে ছিল স্কুলের টপ লেভেলের সুন্দরী কিন্তু একটু মাথায় খাটো মেয়ে ক্যারল। টোমো তো অবাক। সে মিশাকিকে জিজ্ঞেস করল, তুই এই বারবি ডলের সাথে কি করছিস? মিশাকি কিছু বলার আগেই ক্যারল ফট করে বলে দিল, ও আমার হবু বর। টোমোর তো আক্কেল গুরুম। এরপর যখন মিশাকে জিজ্ঞেস করল তারা বন্ধু কিনা, ক্যারল পাত্তাই দিল না। সে বলল ক্লাসের বাকি ছেলেরা নাকি সব এনপিসি। টোমো খেপে গিয়ে বলল, তোর চোখ কি আলগা? দেখতে পাচ্ছিস না আমি একটা মেয়ে? মিশাকি কোনো মতে পরিস্থিতি শান্ত করল, কিন্তু ক্যারল হঠাৎ টোমোর গালে টোকা দিল, যেন সে কোনো এলিয়েন দেখছে। সারাটা দিন ক্যারল টোমোর পেছনে লেগে থাকলো আর তাকে ডাম্মি বলে ডাকতে লাগলো। মিসুজু যখন আসল ঘটনা শুনল, সে এক সেকেন্ডেই বুঝে গেল ক্যারল কেন এমন করছে। আসলে ক্যারল টোমোকে তার রাইভাল ভাবছে, কিন্তু আমাদের টোমো তো জুনের মতোই এক লেভেলের বলদ।
সে কিছুই বুঝতে পারল না। কুটিল বুদ্ধি মিসুজু এবার ভাবল একটু মজা নেওয়া যাক। সে ক্যারেলকে পাঠালো জুনের কাছে। ক্যারেল গিয়ে জুনকে বলল, আমাকে একজনকে হারাতে হবে, আমাকে ট্রেনিং দাও। জুন তো জুনই, সে ভাবল বুঝি কোনো মারামারির ট্রেনিং। সে রাজি হয়ে গেল। স্কুল শেষে যখন টোমো দেখল জুনের সাথে যাচ্ছে, তার বুকটা ধক করে উঠল। মিসুজু আগার আগুনি তিলক লাগিয়ে দিয়ে বলল, ওদের মধ্যে কিছু একটা চলছে মনে হয়। রাগে আর দুশ্চিন্তায় টোমো ক্যারাটে ক্লাসে বেচারা মিসাকিকে মারতে মারতে প্রায় অদমরা করে দিল। এদিকে জুন ট্রেনিং দিতে গিয়ে বুঝল এই ক্যারেল মেয়েটার দ্বারা মারামারি হবে না। সে শুধু দড়ি লাফাতে পারে, আর দড়ি লাফানোর সময় তার আপনারা তো বুঝতেই পারছেন কি লাফাচ্ছে। ঠিক যখন জুন ক্যারেলকে একটা চোখ হোল্ড থেকে বাঁচার টেকনিক শেখাচ্ছিল, টোমো সেখানে এসে হাজির। দৃশ্যটা দেখে টোমো ভাবল জুন বুঝি ক্যারেলকে আদর করছে। সে যখন কৈফিয়ত চাইল, ক্যারেল তখন মিসুজুর সেই কথাগুলো মনে করছিল। সেই তিলকে তাল বানানো ডাইনি তাকে বলেছিল যে টোমো আসলে জুনকে পছন্দ করে। ক্যারল যখন টোমোর রিয়াকশন দেখল, সে তক্ষুনি বুঝে গেল যে আসলে টোমো জুনকে পছন্দ করে। সে সাথে সাথে সারেন্ডার করে দিল আর বলল, আমি হেরে গেছি, তুই আর আমার রাইভাল না। এরপর তারা ক্যাফেতে গেল সেলিব্রেশন করতে, কারণ মিসুজু হেল্প করেছে বলে ক্যারল তাকে কেক খাওয়ানোর প্রমিস করেছিল। সেখানে ক্যারল মিসুজুর কাছে ফ্রেন্ডশিপের আবদার করল, কিন্তু মিসুজু তো 1 নম্বরের শয়তান। সে বলল, বন্ধু হতে হলে টোমোর কাছে যা। পরের দিন ক্যারল গিয়ে টোমোকে জিজ্ঞেস করল তারা ফ্রেন্ড হতে পারে কিনা। টোমো হাসি মুখে রাজি হয়ে গেল। মিসুজুও শেষমেশ রাজি হলো। তবে আসল কারণটা ছিল ক্যারল অনেক বড় লোকের মেয়ে। ভাই, পকেট গরম থাকলে ফ্রেন্ডশিপ এমনিই জমে। এদিকে টোমো যখন জুনকে তার নতুন বান্ধবীর কথা বলছিল, কথার পিঠে কথা আসতেই জুন একটা বোমা ফাটালো। সে বলে দিল যে ক্লাস 7-এ থাকতে সে আর মিসুজু প্রেম করত। টোমো তো শোকে পাথর। সে সাথে সাথে মিসুজুকে ছাদে ডেকে নিয়ে গেল ঝাড়ি দিতে। তোর সাহস কত? জানিস আমি জুনকে পছন্দ করি, তাও এটা লুকালি কেন? মিসুজু একদম শান্তভাবে বলল, আরে ভাই শান্ত হ, তখন জানতাম না তুই ওকে পছন্দ করিস। আর ওই প্রেম টিকেছিল মাত্র 3 দিন। জুন নাকি হুট করে এসে তাকে প্রপোজ করেছিল, আর মিসুজু রাজি হয়েছিল শুধু জুনের ফ্যান ক্লাবের মেয়েদের জ্বালানোর জন্য। কিন্তু দ্বিতীয় দিনেই তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কেন? কারণ ওই বলদ জুন তাকে কড়া রোদে 2 ঘন্টা সাইকেল চালিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল শুধু ভিউ দেখার জন্য। 3 দিনের মাথায় মিসুজু ব্রেকআপ করতে যাওয়ার আগেই জুন নিজেই এসে ব্রেকআপ করে দেয়। ব্যাস, ওই দিন থেকেই মিসুজুর ভিলেন আর্ক শুরু, আর জুনের প্রতি তার ঘৃণা জন্মে। টোমো ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তোরা কি কিস করেছিলি? মিসুজু ঝাড়ি দিয়ে বলল, উহু, শুধু নাম ধরে ডাকতাম আর স্কুল যাওয়ার সময় হাত ধরতাম। পরে মিসুজুর সাথে জুনের দেখা হলে সে কনফার্ম করল যে ব্রেকআপের পর জুন কেন টোমোকে এড়িয়ে চলত। জুন তাকে শার্লক হোমস হতে মানা করল, মানে ডাল মে কুছ কালা হ্যায়। পরের দিন যখন মিসাকি টোমোকে হাই দিল, জুন তখন তার ভুল বুঝতে পারল। আরে এটা তো সেই ছেলেটা যাকে সে মেয়ে ভেবেছিল। জুন আর দেরি না করে মিসাকিকে একটা ক্যারাটে চপ মারল। টোমো তাকে ধরে আচ্ছা মতো ধোলাই দিল। জুন কাচুমাচু হয়ে ক্ষমা চাইল ঠিকই, কিন্তু হ্যান্ডশেক করার সময় মিসাকির হাত এমন জোরে চাপ দিল যে বেচারার প্রাণ যায়। জুন তাকে চ্যালেঞ্জ দিল, একদিন আমার সাথে লড়তে আসিস। টোমো বুঝে গেল এই জুম্মান ভাই আসলে মিসাকিকে থ্রেট দিচ্ছে। সে জুনের ঘাড় ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল আর মিসাকির কাছে মাপ চাইল। পরে জুতা পাল্টানোর সময় জুন জিজ্ঞেস করল, তুই ছেলেদের ক্যারাটে ক্লাবে কেন ভর্তি হলি? টোমো কারণটা বললেও জুন তখন নিজের দুঃখে মগ্ন। সে মনে মনে আফসোস করছে কেন সে স্কুলের ক্লাবে ভর্তি না হয়ে টোমোদের ফ্যামিলি ডোজোতে ট্রেনিং নিতে গিয়েছিল। টমো আর মিসুজুর সাথে প্ল্যান থাকায় জুন একাই বাসের জন্য দাঁড়িয়েছিল, আর সেখানেই দেখা হয়ে গেল সেই প্রিন্স চার্মিং মিসাকির সাথে। জুন তো তাকে দেখে পাত্তাই দিতে চায়নি, কিন্তু তখনই ওর টমোর সেই হুমকি মনে পড়ে গেল, যদি মিসাকির সাথে ঝামেলা মেটাসনি তবে তোর চামড়া তুলে নেব। জীবন বাঁচাতে জুন বাধ্য হয়ে কথা শুরু করল। বেচারা মিসাকি ভয়ে কাঁপছিল। মনে হচ্ছিল জুনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। বাসে ওঠার পর তারা পাশাপাশি বসল। মিসাকি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, আপনি ক্যারাটে ক্লাবে জয়েন করেন না কেন? জুন দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমি টমোর কাছে মার খেতে চাই না রে ভাই। কিন্তু মিসাকি তো অবাক। সে বলল, টমো তো বলে আপনাকে হারানোর কাছে অসম্ভব। জুন তখন আসল রহস্য ফাঁস করল। সে বলল, নিয়ম মেনে ক্যারাটে লড়লে টমোই জিতবে, কিন্তু যদি রাস্তার মারামারি হয় তবে আমিই বস। মিসাকি তো আকাশ থেকে পড়ল। বলেন কি, আপনি মেয়ের গায়ে হাত তোলেন? জুন বলল, আরে ভাই, ও তো আমাকে জানোয়ারের মতো মারে, আমি কি হাত গুটিয়ে বসে থাকব? কথা বলতে বলতে মিসাকি বুঝল জুন আসলে টমোকে মনে মনে অনেক শ্রদ্ধা করে।
কিন্তু যেই না একটু ভাব জমতে যাবে অমনি জুন তাকে থ্রেড দিয়ে বসল, খবরদার, এসব কথা যদি টমোকে বলেছিস তবে তোর কপালে দুঃখ আছে। উইকেন্ডে মিসুজু টমোর মাথায় নতুন ভূত ঢুকিয়ে দিল, জুনকে ডেটে ডাক, আর শর্ত দিল ডেটে গিয়ে তারা স্রেফ কাপলদের মতো কাজ করবে। টমো তো টেনশনে শেষ। পরের সপ্তাহে কাঁপতে কাঁপতে জুনকে ইনভাইট করল, কিন্তু দারুণ টুইস্ট। জুন তো মহা খুশি, সে লাফাতে লাফাতে জিজ্ঞেস করল, কবে যাব, কোথায় যাব? টমোর আলমারিতে তো ছেলেদের মতো কাপড় ঠাসা, তাই মিসুজু আর ক্যারল মিলে তাকে মলে নিয়ে গিয়ে শপিং করতে। মলে গিয়ে টমোর অবস্থা হলো ঠিক ওই বয়ফ্রেন্ডদের মতো যারা গার্লফ্রেন্ডের শপিংয়ের সময় ব্যাগ হাতে হাঁ করে তাকিয়ে থাকে। শেষমেশ তারা একটা সুন্দর আউটফিট বের করল। টমো থ্যাঙ্কস দিলে মেয়েরা বলল, থ্যাঙ্কস লাগবে না, ডেটে কি কি অকাজ করবি সেটার ফুল রিপোর্ট দিলেই হবে। ডেটের দিন টমো একদম নতুন লুকে হাজির। সে ভেবেছিল জুন তাকে দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করবে, কিন্তু ওই বলদ জুন তো তার দিকেও ফিরে তাকালো না। তারা ব্যাটিং কেজ আর বোলিংয়ে গিয়ে খেলল, কিন্তু টমোর কাছে ওগুলো ডেট মনে হচ্ছিল না। সে তখন প্রস্তাব দিল কারাওকে যাওয়ার। জুন রাজি হওয়ায় টমো অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই আসলি যে? জুন তখন তার মনের কথা খুলে বলল, ছোটবেলায় সে নাকি শুধু ভয়াতুর না দেখানোর জন্য টমোর পাগলামিতে তাল দিত, কিন্তু এখন সে টমোর সাথে সময় কাটানো এনজয় করে। টমো যা করতে চায় সে তাতেই খুশি। এটা শুনে টমো বুঝল জুন আসলে একটা সিক্রেট সিম্প। টমো ভাবল এভাবে গম্ভীর হয়ে থাকলে ডেটটা নষ্ট হয়ে যাবে, তাই সে গলা ছেড়ে গান গাইতে শুরু করল। গান শেষে টমো যখন হাঁপাচ্ছিল, জুন তখন মুচকি হাসতে হাসতে জোরে হেসে দিল। জুন আসলে কেন হাসছিল জানেন? কারণ ওই বলদটা তো নিজে গান গায়নি, উল্টো টমো যখন বাচ্চাদের গান গাচ্ছিল সেটার ভিডিও করে রেখেছিল। পরের দিন স্কুলে টমো যখন তার বান্ধবীদের এই লজ্জাজনক ডেটের গল্প বলছিল, তারা গেল জুনের কাছে ওই ভিডিও দেখতে, আর টমো তাদের পেছনে তাড়া লাগালো যেন ভিডিওটা ডিলিট করানো যায়। এদিকে সেই তানাই পোলাটা আবার মিসুজোর পেছনে লেগেছে। সে চায় মিসুজুর মুখে একটু হাসি দেখতে। জুনকে যখন সেই কথা বলল, জুন তো অবাক। সে বলল, আরে ভাই, মিসুজু তো আমার সাথে কথা বলার সময় সারাক্ষণই হাসে। কিন্তু জুনের বর্ণনা শুনে তানাই যা কল্পনা করল সেটা হাসি ছিল না, বরং ছিল কোনো ভিলেনের অশুভ হাসি। তানাই ক্লাসে গিয়ে মিসুজুকে হাসানোর জন্য আজেবাজে জোকস বলছিল, কিন্তু আমাদের ডন মিসুজু কি করল? সে কায়দা করে তানাইয়ের মুখে টেপ মেরে দিল। করিডোরে যাওয়ার সময় দেখা গেল ক্যারেলের মুখেও টেপ মারা, সবই মিসুজুর কারিকুরি। শেষে যখন তানাই সিরিয়াসলি প্রপোজ করার ট্রাই করল, মিসুজু তাকে ডাইরেক্ট বলল, আমি তোকে হাসি মুখেই রিজেক্ট করব, তুই আগে একটু পুরুষ মানুষ হ। তাই রিজেকশন খেয়েও তানাই খুশিতে বাগবাগ। গল্পের পরের অংশে টমো হঠাৎ এক নতুন শখে মাতল। সে দেখল বান্ধবীরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুরে বেড়ায়। তারও ইচ্ছা হলো কোনো মেয়ে বান্ধবীর সাথে এমন টাচি টাচি ফ্রেন্ডশিপ করতে। সে মিসুজুকে রিকোয়েস্ট করল, কিন্তু মিসুজু তাকে সোজা ক্যারেলের কাছে পাঠিয়ে দিল। ক্যারেল তো মহা খুশি। সে টমোকে জড়িয়ে ধরল, আর টমো তখন ক্যারেলের শরীরের প্লট চেক করতে করতে ভাবল, বাপরে, এই মেয়ে তো পুরাই অন্য প্রজাতির। টমো মনে মনে নিজেকে ফুটবল প্লেয়ারের সাথে তুলনা করে একটু মন খারাপ করল, কারণ সে তো মাসেলম্যান আর ক্যারেল হলো একদম তুলতুলে বারবি। এরপর সে মনের দুঃখে মিফুনেকেও জড়িয়ে ধরল আর বলল, তুই তো একদম কাঠির মতো পাতলা, তাও শরীর এত নরম কেন রে? সারাটা দিন ক্যারেল সুযোগ পেলেই টমোকে জাপটে ধরছিল, কিন্তু একসময় দেখা গেল মিসুজুর মুখটা কালো হয়ে গেছে। পরের দিন স্কুলের গেটে যখন ক্যারেল আবার টমোকে জড়িয়ে ধরল, মিসুজু কথা না বলে গটগট করে পাশ কাটিয়ে চলে গেল। টমো তো অবাক। সে ভাবল তার সবচাইতে পুরনো বেস্টি কি তবে হিংসে করছে? মিসুজু যখন বরফের মতো ঠান্ডা হয়ে পাশ কাটিয়ে চলে গেল, আমাদের ক্যাপ্টেন অবভিয়াস জুম্মান ভাই মন্তব্য করল যে আইস কুইন আজ মনে হয় বেশিই জমে গেছে। ক্যারেল বুদ্ধিমান মেয়ে, সে বুঝে গেল মিসুজু আসলে হিংসে করছে। সে সোজা ক্লাসে গিয়ে টেবিলের ওপর মাথা ঠুকে মিসুজুর কাছে মাফ চাইল। মিসুজুও গম্ভীরভাবে স্বীকার করল যে সে আসলে টোমোর ওপর একটু বেশিই পজেসিভ হয়ে গিয়েছিল। এরপর ছাদে গিয়ে মিসুজু টোমোকে যা বলল সেটা তো দারুণ টুইস্ট। সে টোমোকে অফার করল তাকে জড়িয়ে ধরার জন্য। টোমো তো আর সুযোগ হাতছাড়া করল না, একেবারে স্যান্ডউইচ বানিয়ে ছাড়ল মিসুজুকে। কিন্তু তখনই মিসুজু একটা বোমা ফাটালো। সে জিজ্ঞেস করল, আচ্ছা তুই কেন জুনকে কখনো জড়িয়ে ধরিস না? টোমো তো ভয়েই শেষ। সে বলল, আরে ভাই, ওটা তো অদ্ভুত লাগবে। মিসুজু মনে করিয়ে দিল, জুন তো সারাক্ষণই টোমোকে টাচ করে আর আঠার মতো লেগে থাকে, তাহলে টোমো করলে সমস্যা কোথায়? এই আইডিয়া মাথায় নিয়ে শুলের শেষে টোমো পেছন থেকে জুনকে জড়িয়ে ধরল, কিন্তু আমাদের জুম্মান ভাই করল কি, সে টোমোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। টোমো অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন রে ভাই? জুন উত্তর দিল, আরে ব্রোদের মধ্যে এসব মানায় না। টোমো খেপে গিয়ে বলল, তুই তো আমাকে সারাক্ষণই টাচ করিস, তখন ব্রো জোন কোথায় থাকে?
জুন তখন একদম ডমিনেন্ট মোডে বলল, তোর গায়ে শুধু আমারই হাত দেওয়ার অধিকার আছে। ব্যাস, টোমো এক ঘুষি বসিয়ে দিল ওর মুখে আর মনে করিয়ে দিল সে কারো ব্যক্তিগত সম্পত্তি না। পরের সপ্তাহে ক্যারেল আর মিসুজু মিলে টোমোকে একা জুনের সাথে লাঞ্চ করতে পাঠিয়ে দিল। টোমো অনেক আপত্তি করল, কারণ সে চায় না মানুষ তাদের নিয়ে গসিপ করুক, কিন্তু ওই দুই শয়তান বান্ধবী কোনো কথাই শুনল না। জুন তো মহা খুশি যে মিসুজু নেই তার লাঞ্চের শান্তি নষ্ট করার জন্য, কিন্তু টোমো দেখছিল ক্লাসের সবাই অলরেডি তাদের নিয়ে কানা ঘুষা শুরু করে দিয়েছে। এদিকে ছাদে ক্যারেল আর মিসুজুর সাথে দেখা হলো সেই প্রিন্স চার্মিং মিশাকির। মিশাকি এসেই মিসুজুর হাত ধরে থ্যাঙ্কস দিতে লাগলো ক্যারেলকে, সহ্য করার জন্য মিসুজুকে। মিসুজু 1 মিনিটেই বুঝে গেল ক্যারেলের সমস্যা কি। মিশাকি আসলে ক্যারেলকে সিস্টার জোন করে রেখেছে। দারুণ টুইস্ট না? মিসুজু ভাবল টোমো আর ক্যারেল এই দুইজনই দুইটা আস্ত বলদকে মন দিয়ে বসে আছে। সে ক্যারেলকে পরামর্শ দিল আগে আকাশ থেকে মাটিতে নামতে হবে, তারপর রোম্যান্স শিখতে। টিফিনের পর ওগাওয়া আর মিফুনে দৌড়ে এলো টোমোর কাছে। এক বখাটে ছেলে নাকি ওগাওয়াকে জিমের পেছনে দেখা করতে বলেছে। টোমো ভাবল তার বান্ধবীদের ঝামেলায় ফেলেছে কোন মস্তান, সে তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। ছুটির পর টোমো তার বান্ধবীদের নিয়ে জিমের পেছনে সেই বখাটে পোলার সাথে দেখা করতে গেল। টোমো তো ডাইরেক্ট ওগাওয়ার রিপ্রেজেন্টেটিভ সেজে ওই পোলারে মুখের ওপর বলে দিল, তোর মতো দেখতে শিম্পাঞ্জির সাথে আমার বান্ধবী প্রেম করবে না। কিন্তু ওই বেয়াদব পোলা তো দম্বার পাত্র না, সে উল্টো ওগাওয়াকে অপমান করতে শুরু করলো। ব্যাস, টোমো আর সহ্য করতে পারল না, এক ক্যারাটে কিক দিয়ে ওই চিমনিটারে একেবারে আসমানে পাঠিয়ে দিল। ওগাওয়া আর মিফুনে তো ভয়ে শেষ, কারণ ওই পোলার গ্যাং আছে। টোমো বুক ফুলিয়ে বলল, আই রেডি। পরে ওই গুন্ডা তার দলবল নিয়ে টোমোকে মারার প্ল্যান করছিল, কিন্তু তখনই এন্ট্রি নিলেন আমাদের জুম্মান ভাই। সে আড়ালে থেকে একাই ওই পুরো গ্যাংয়ের হাড় গোড় গুঁড়ো করে দিল। টোমো যখন ক্লাব শেষে বেরোলো, সে দেখল ওই গুন্ডারা তার পায়ে পড়ে মাফ চাইছে। টোমো তো অবাক, সে কিছুই বুঝতে পারল না। ফেরার পথে জুনের মুখে ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করতেই জুন মিথ্যা বলল যে সে নাকি পড়ে গিয়ে চোট পেয়েছে। টোমো হাসতে হাসতে বলল, তুই দিন দিন আরো বলদ হয়ে যাচ্ছিস। উইকেন্ডে ক্যারেল তার দুই বান্ধবীকে নিজের বাসায় দাওয়াত দিল। ক্যারেলের দেওয়া ম্যাপ দেখে যখন তারা তার বাড়ির সামনে পৌঁছলো, তাদের তো চক্ষু চড়ক গাছ। ভাই, ওটা বাড়ি নাকি আস্ত একটা রাজপ্রাসাদ! গেটের সামনে দাঁড়িয়ে তারা যখন হাঁ করে তাকিয়েছিল, তখন ক্যারেলের মতোই দেখতে এক সুন্দরী মহিলা এসে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? টোমোকে দেখে উনি প্রথমে ছেলে ভেবেছিলেন, কিন্তু যখন টোমোর অ্যাসেটগুলোর দিকে নজর পড়ল, তখন উনার ভুল ভাঙল। পরে জানা গেল উনি আর কেউ নন, উনি ক্যারেলের আম্মু। কিন্তু আম্মু হলে কি হবে, উনার ডিরেকশন সেন্স কিন্তু একদম ওয়ান পিসের জুরোর মতো, নিজের বাড়িতেই পথ হারান। ভেতরে গিয়ে ক্যারেল আর তার আম্মু এমনভাবে জড়িয়ে ধরল যেন কয়েক যুগ পর দেখা হয়েছে। এরপর ক্যারেল যখন আমাদের মিসুজুকে জড়াতে গেল, মিসুজু ডাইরেক্ট না করে দিল। ক্যারেল বলল, আমাদের চুলের স্টাইল তো একই। শোনা মাত্রই মিসুজু তার বেড়ি খুলে ফেলল, কারণ সে এই ম্যালিবু বারবির সাথে জমজ সাজতে চায় না। ভাই, এটা তো পাগলামি। ক্যারেল যখন টোমোকে তার ছোটবেলার ফটো অ্যালবাম দেখাচ্ছিল, মিসুজু তখন ওয়াশরুমে যাওয়ার জন্য বেরোলো। পেছনে তাকাতেই দেখল ক্যারেলের আম্মু তাকে ফলো করছেন। উনি মিসুজুকে জিজ্ঞেস করলেন, তুমি কি খারাপ মেয়ে? কারণ তুমি ক্যারেলকে পাত্তাই দিচ্ছিলে না। আমাদের শয়তান মিসুজু ভাবল একটু মজা নেওয়া যাক। সে বলল, আমি তো ক্যারেলের সাথে শুধু ওর টাকার জন্য মিশি। কিন্তু ক্যারেলের আম্মু রেগে যাওয়ার বদলে হেসে দিয়ে বললেন, মেয়েটা তো বেশ কিউট। মিসুজু প্রথমবার কোনো তর্কে হার মেনে অবাক হয়ে গেল। ক্যারল যখন টমোকে ওথেলো খেলার অফার দিল, টমো ভাবল, আরে এই বাচ্চার সাথে খেলে তো আমি এমনিই জিতে যাব। কিন্তু দারুণ টুইস্ট, মাত্র 5 মিনিটে ক্যারল আমাদের টমোকে ধুয়ে মুছে সাফ করে দিল। টমো তো অবাক, সে ভাবল হয়তো ভুল করে জিতেছে, তাই সে প্রফেশনাল গেমার মিসুজুকে ডেকে আনলো বদলা নিতে। কিন্তু 10 মিনিট পর দেখা গেল মিসুজু ও কুপোকাত। ক্যারল আবার জিতে গেল। টমো আর মিসুজু তখন ভাবছিল সে কি আসলে একটা জিনিয়াস। পরের সপ্তাহে যখন মিড টার্ম পরীক্ষার টেনশন শুরু হলো, মিসুজু প্রস্তাব দিল তার বাসায় গ্রুপ স্টাডি করার। তখনই আমাদের জুম্মান ভাই এন্ট্রি নিয়ে বলল, টমো, আমার সাথে পড়বি চল। কিন্তু মিসুজু এক ঝটকায় তাকে থামিয়ে দিয়ে মনে করিয়ে দিল যে লাস্ট পরীক্ষায় সে ফার্স্ট হয়েছিল, আর জুন তো তার ধারে কাছেও নেই। ভাই, এটা তো পাগলামি। স্কুল শেষে তারা মিসুজুর বাসায় গেল। মিসুজু তাকে মনে করিয়ে দিল যে সে আগে এখানে আসা বন্ধ করেছিল, কারণ সে মিসুজুর ঘরের জিনিসপত্র ভেঙে তছনছ করে দিত। এরই মধ্যে মিসুজুর আম্মু বাসায় ফিরে গেটের সামনে টমোর জুতা দেখে ভাবলেন, যাক, আমার এই পাথর হৃদয় মেয়েটা বোধহয় অবশেষে একটা বয়ফ্রেন্ড পটিয়েছে।
কিন্তু ভেতরে গিয়ে টমোকে দেখে তার সব আশা শেষ। আর যখন ক্যারলের সাথে দেখা হলো, বোঝা গেল মিসুজু আর তার আম্মু আসলে একই ধাঁচের মানুষ। পড়াশোনা শুরু হতেই টমো একটা কঠিন অঙ্ক নিয়ে আটকে গেল। মিসুজু যখন তাকে বোঝানোর চেষ্টা করছিল, ক্যারল হুট করে সঠিক উত্তরটা বলে দিল। সবাই তো ক্যারল যেভাবে অঙ্কটা মেলালো সেটা শুনে মিসুজু বুঝল ক্যারলের ব্রেন একদম ছোট বাচ্চাদের মতো কাজ করে। খুবই অদ্ভুত, কিন্তু সুপার ফাস্ট। মিসুজু তাকে ধমক দিয়ে বলল, শোন, উত্তর মেলালেই হবে না, প্রসেস ফলো করতে হবে। আমাদের ইডিয়েট নং 1 অর্থাৎ টমো আর ইডিয়েট নং 2 অর্থাৎ ক্যারল মিলে অনেক আপত্তি করল, কিন্তু মিসুজু যখন বই উঁচু করে তার সেই খতরনাক লুক দিল, তারা তখন বিড়ালের মতো পড়া শুরু করল। কয়েক ঘন্টা পড়ার পর টমো মিসুজুকে থ্যাঙ্কস দিয়ে বলল, আমি ভালো রেজাল্ট করে তোর সাথে একই ইউনিভার্সিটিতে যাব, কারণ তুই যেখানে যাবি আমি তোর পিছু ছাড়ব না। ক্যারলও বলল সেও সাথে যাবে। মিসুজু বাইরে থেকে পাথর হলেও ভেতর ভেতর বেশ খুশিই হল। অবশেষে রেজাল্ট দিল। টমো ৭০তম হয়ে খুশিতে ডাইনির মতো চিৎকার শুরু করল। জুম্মান ভাই ৫৪ আর মিসুজু দ্বিতীয় হল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ক্যারল হলো ফার্স্ট। প্রমাণ হয়ে গেল যে মেয়েটার মাথায় গোবর না, বরং সুপার কম্পিউটার ভরা। রেজাল্টের পর জুন টমোকে তার বাসায় নতুন গেম খেলার ইনভাইট দিল। টমো প্রথমে মহা আনন্দে রাজি হলেও পরে তার ভেতরে ভয় কাজ করতে শুরু করল। গেম খেলার নেশায় টমো তো রাজি হয়ে গিয়েছিল, কিন্তু পরে হুঁশ ফিরল যে জুন তাকে তার বাসায় রাত কাটানোর অফার দিয়েছে। টমো না করতে চেয়েছিল, কিন্তু তার শয়তান বান্ধবীরা তাকে জোর করে পাঠিয়ে দিল। বাসায় এসে আম্মুকে বলতেই উনি তো এক কাঠি সরস। উনি বললেন, যা যা, আমি নাতি নাতনি দেখার জন্য ওয়েট করছি। টমো তো লজ্জায় শেষ। আরে আম্মু, আমরা ওখানে কোনো বেবি মেকিং অ্যাক্টিভিটি করতে যাচ্ছি না। অন্যদিকে টমোর আব্বু তো পুরাই নির্বিকার, যেন দুনিয়ার কোনো কিছুতেই ওনার কিছু যায় আসে না। জুনের বাসায় গিয়ে টমো দেখল কাকিমা বাসায় নেই। তার মানে তারা দুইজন একদম একা। কি হবে এখন? ডিনারের সময় জুন যখন বলল টমো চাইলে বাথটাবে গোসল করতে পারে, আমাদের এই ডার্টি মাইন্ডেড মেয়েটার মাথায় তখন উল্টোপাল্টা চিন্তা ঘুরতে শুরু করল। সে ভাবল বাথটাব সেফ না, তাই সে ঝটপট শাওয়ার নিয়ে নিল। এদিকে জুনও কিন্তু কম না। সে টমোকে টাওয়েল পরা অবস্থায় ইমাজিন করা বন্ধ করতে নিজের গালে নিজে চড় মারছিল। টমো যখন বের হয়ে জুনের গালে চড়ের দাগ দেখল, সে তো অবাক, কিন্তু জুন তাকে টাচ করতে দিল না। গেম খেলার এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া আর খুনসুটি শুরু হলো। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে মনে হচ্ছিল তারা এখনই বেডরুম ক্যারাটে শুরু করে দেবে। কিন্তু আমাদের জুম্মান ভাই শেষমেশ নিজেকে কন্ট্রোল করল। রাতে জুন ফুতুনে মানে মেঝেতে আর টমো বেডে শুয়েছিল। জুন ঘুমানোর আগে বলল, আজকের দিনটা খুব ভালো কেটেছে রে। জুন ঘুমিয়ে পড়তেই টমো একটু ক্রিপ স্টাইলে ওর কাছে গিয়ে ওকে ঘুমাতে দেখছিল। কিন্তু তখনই আসল কাণ্ড। ঘুমন্ত অবস্থাতেই জুন টমোকে জাপটে ধরে নিজের বুকের কাছে টেনে নিল, যেন টমোকে ছাড়া ওর লাইফ চলবেই না। ভিডিওটা এ পর্যন্ত ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দাও। আমি তাড়াতাড়ি দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে টাটা, বাই বাই।